সন্ধ্যা 7টা। বাসায় কেবল 3টে প্রাণী, আরেম, জিন আর তে। সানা এবং ন্যান্সি চলে গিয়েছেন বিকালে। আরেমের সাথে কোনো কথাই বলেন না জিন। তে তাদের মাঝে একটা সেতু বন্ধনের ন্যায় কাজ করছে। আরেমের সাথে অবশ্য তের বেশ খাতির হয়েছে। জিনের রাগ ভাঙাতে সব চেষ্টা করে যাচ্ছে তারা। আজ বেলি ফুলের মালা নিয়ে সেটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। আরেম তবুও হার মানবেন না। 26 বছরের রাগ বলে কথা। ড্রয়িং রুমে বসে এটা নিয়ে চিন্তা করছিল তে। হঠাৎ কলিং বেলের শব্দে তের ধ্যান ভাঙে। ধীর পায়ে যেয়ে দরজাটা খুলতে দেখে দরজার উপরে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। প্রচন্ড বিধ্বস্ত লাগছে তাকে। কিছু জিজ্ঞেস করবে তার আগে তের পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায় সে। তের মনে অসংখ্য কৌতূহল জাগে, কিন্তু চুপ থাকাটাই শ্রেয় বলে মনে হচ্ছে। রাত 11টা। ধোঁয়ায় নিজের চিন্তাগুলো উড়াচ্ছে জাঙ্কুক। বারবার ইউনোর বলা কথাটাই ঘুরপাক খাচ্ছে। যতই অস্বীকার করুক, বাচ্চাটা তো তার রক্ত। আরেমের এত বড় অন্যায়ের পরেও রক্তের টানকে অস্বীকার করতে পারেনি সে। আচ্ছা, দেখি এখনই ইউনোকে ভালোবাসে? হতেই পারে। যার জন্য এত বড় স্টেপ নিতে সে একবার চিন্তা করেনি। মাথাটা দপদপ করছে। দেখে হারাবার কথাই আরো বেশি এলোমেলো হয়ে পড়ছে জাঙ্কুক। কি নিয়ে চিন্তা করছো? তের কথাই হুঁশ ফিরে জাঙ্কুকের। জাঙ্কুকের করুণ মুখটা দেখে বুকে কামড় পড়ে তের। শতযুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায় দাঁড়িয়ে আছে সে। জাঙ্কুক একবার বলতে চেয়েছিল, তারপরও কিছু বলল না। মলিন হাসি এসে বলল, কিছু না, এমনি কাজ নিয়ে একটু স্ট্রেসড আছি। সত্যি? তুই ঘুমাতে যা, রাত হয়েছে। কেন যেন জাঙ্কুকের কথাতে আশ্বস্ত হতে পারে না তে। এগিয়ে যেয়ে জিজ্ঞেস করলো, কেন লুকাচ্ছ? যেখানে এত স্ট্রেসের পরেও সিগারেট ধরাও না। আজ কি এমন হলো যে এরপর একটা সিগারেট জ্বালাচ্ছ? কি হয়েছে আমাকে বলো। আচ্ছা তে, রক্তের টান কি সবকিছুর উপরে হয়? হঠাৎ এই প্রশ্ন। এই যে দেখ, বাবা এত বড় ভুল করা সত্ত্বেও আমি তার সামনে যেতেই দুর্বল হয়ে পড়লাম। নিজের রক্ত যদি ভুল করে, তবুও কি তার টান মানুষ অগ্রাহ্য করতে পারে? অবশ্যই পারে না। যতই হোক রক্ত তো। আর নিজের বাবা মা ভুল করলে সন্তান হিসেবে তাদের দোষ ধরাটা আমাদের উচিত নয়। আপনারা বাবা মা, তাদের কিছু সিদ্ধান্ত হয়তো আমাদের পছন্দ হয় না, কিন্তু তাদের নিজেরও কিছু এক্সপ্লেনেশন থাকে। আমাদের নিজের দিকটা সবসময় না দেখে তাদের দিকটাও দেখা উচিত, ঠিক না? তুমি ফুপা বাবুকে নিয়ে চিন্তা করো না তো, চলো ঘুমাতে। বলেই নিজ রুমে চলে যায় তে। তের কথাগুলো যেন আরো ঘেটে দেয় জাঙ্কুককে। একজন বাবার সন্তানকে আলাদা করাটা কি সত্যি উচিত হবে? কিন্তু ইউনো যা করেছে তারপরে থেকে তার কাছে ফিরে যেতে দেওয়া মানে বোকামি ছাড়া আর কিছু নয়। তবুও একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে জাঙ্কুকের, বাচ্চাটার জন্য এবং তের জন্য। 5 দিন পর একটা পার্কে ঘুরতে নিয়ে এসেছে জাঙ্কুক থেকে। বিকেলের দিকে পার্কে এসে তের মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে। তখন জাঙ্কুক হাঁটু গেড়ে বলল, প্রিন্সেস, বাবা যা করছে তোমার আর তোমার মামামের জন্য। তোমার মামাম যা সিদ্ধান্ত নেবে তোমার বাবা সেটা মেনে নেবে। একটা জিনিস মাথায় রেখো শোনা, তুমি আমার কাছে থাকো বা না থাকো, আমার কাছে তুমি সবসময় আমার বাচ্চাই থাকবে। জাঙ্কুকের কথার আগামাথা কিছুই যেন বুঝলো না তে। কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই পিছন থেকে একটি কণ্ঠ শুনে বেশ ভরকে যাইতে। তে কণ্ঠটি 6 মাস পরে শুনছে। পিছনে না ফিরেও খুব ভালোভাবে মানুষটিকে চিনতে পারছে সে। হাসি মুখটা নিমিষে পাথরের ন্যায় অনুভূতি শূন্য হয়ে গেল। এই ভয়টা প্রতিটা সময় কুরে কুরে খেত তেকে। ইউনার মুখোমুখি হতে একেবারে নারাজ ছিল সে। জাঙ্কুকের দিকে কৌতূহলের দৃষ্টি তাক করতেই জাঙ্কুক বলে ওঠে, আমি বাইরে অপেক্ষা করছি, যদি বাড়ি ফেরার ইচ্ছে থাকে তো একটা ফোন দিস, আর না হলে আমি কাল ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। জাঙ্কুকের কথাটা শুনে মাথায় যেন বজ্রপাত হয় তের। নিমিষেই তার সুখগুলো যেন কর্পূরের ন্যায় উবে যায়। জাঙ্কুকের কথা এতটুকু স্পষ্ট, তের এই পথটা তার নিজেকেই হাঁটতে হবে। আজ যে সিদ্ধান্তটা নিবে তার নিজেরই নিতে হবে। এতদিন প্রতিটা লড়াইয়ে জাঙ্কুক তার ঢাল হয়েছিল, আজ সেই ঢালটাও তার নেই। তে অসহায় চোখে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে পিছনে ফিরল তে। স্থির দৃষ্টিতে স্পষ্ট জড়তাহীন গলায় বলল, কেমন আছো ইউনো? এতদিন পর কি মনে করে? তের কথা শুনে অনেকটা অবাক হলো ইউনো। 6 মাস আগের তের আর আজকের তের মাঝে যেন রাত দিন পার্থক্য। এদের জন্য তার তের ছোঁয়ার বাইরে। একটু এগিয়ে এসে শান্ত গলায় বলল, তোমার কাছে বারে বারে কেন আসি তা তো তোমার অজানা নয় তে? অবশ্যই অজানা। তোমার আমার মতো মেয়ের কাছে কি প্রয়োজন সেটা আমি বুঝে উঠতে পারছি না। তে প্লিজ এভাবে বলো না। মানছি আমি ভুল করেছি, কিন্তু একটা সুযোগ কি আমাকে দেওয়া যায় না? আর তুমিও আমাকে বলনি যে। কি বলিনি ইউনো? ভ্রুকুচকে ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল তে। ইউনো জোর দিয়ে বলল, এই যে তুমি বাচ্চাটাকে নষ্ট করনি। আমি তো এটা বলিনি যে আমি বাচ্চাটাকে নষ্ট করেছি। তুমি নিজে সব মনে করে নিয়েছো। তুমি আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা বোধ করনি, এখন আমাকে দোষ দিচ্ছ প্রতিবারের মতো। তের কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। ইউনো একবারও সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজনীয়তা বোধ করেনি তখন, শুধু তের নামে মিথ্যা আরোপ দিয়ে গিয়েছে। আজ নিজের কাছে নিজেই লজ্জিত ইউনো। মাথা নিচু করে বলে,
আমাকে কি ক্ষমা করা যায় না তে? ভুল আমার ছিল, তুমি যা শাস্তি দিবে আমি মেনে নিব, কিন্তু আমাকে আজ ফিরিয়ে দিও না তে। তোমাকে ছাড়া আমি যে শূন্য। এই 6টা মাস নিজের হৃদয়ের যন্ত্রণায় ভুগেছি আমি। তোমাকে বুঝিয়ে বলতে পারবো না কতটা কষ্টের মাঝে ছিলাম, কত রাত জেগে কেটেছে তার হিসেব নেই। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারিনি তে। দম বন্ধ লাগে, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। এই বাচ্চাটা আমার, আমাকে আমার বাচ্চার থেকে দূরে করো না। সেদিন যখন তোমাকে হাসপাতালে দেখেছিলাম, সেদিনই বুকের মাঝে অসংখ্য পাথর উঠে গিয়েছিল। আমি তোকে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হয়েছিল যখন ভেবেছি তুমি শুধু বিয়ে করার জন্য আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো। যখন জানতে পারলাম আমার বাচ্চাটি সুস্থ রয়েছে, কত যে আনন্দ হয়েছে বোঝাতে পারবো না। প্লিজ একটা সুযোগ দাও তে, প্লিজ। এই সামান্য কাগজের সম্পর্কটা আমাদের মাঝে দেওয়ালাতে দিও না, প্লিজ। গলা ধরে এসেছে ইউনুর। কথা বলতে বলতে হাঁটু গেড়ে বসে পড়লো সে। চোখ থেকে অনর্গল পানি পড়ছে। কেন যেন আজ তার কান্নাই কষ্ট হচ্ছে না তের। করুণা হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? এভাবে বলছো কেন তে? আমি তোমার অভ্যাস না, ভালোবাসা নয়। আমি তোমার জিদ, ভালোবাসা নয়। যদি ভালোবাসা হতাম তাহলে মুহূর্তেই পায়ে ঠেলে দিতে না আমায়। আমাকে বেশ্যা বলতেও তোমার মুখে বাঁধেনি। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে কখনোই আমার চরিত্র নিয়ে বাজে কথা বলতে পারতে না। আমি তোমার কেবল কামনা। তোমার খারাপটা আমার শূন্যতাই লাগেনি। আমাকে অন্য কারোর সাথে দেখে লেগেছে। আমি তোমার কাছে একটা প্রাইজের মতো। ভালোবাসাটাকে বলে না, ভালোবাসার মধ্যে কামনা থাকে না। আমাকে কখনো তুমি ভালোই বাসনি, আমি তোমার চাহিদা ছিলাম। আর আমিও কত বোকা, তোমার লালসাটাকে ভালোবাসা হিসেবে মেনে নিয়েছি। আমি মেয়ে নামে কলঙ্ক। তুমি আমাকে ভালোবাসলে কখনো কলঙ্কিত করতে না। তুমি কি জানো এই 6 মাস কিভাবে কেটেছে? জানো না, জানার ইচ্ছেও তোমার নেই। যেদিন তুমি বলেছিলে তুমি বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে না, সেদিন আমি সুইসাইড করতে চেয়েছিলাম। জাকব ভাই না থাকলে হয়তো মরেই যেতাম। এরপরও 2-1 বার এই চিন্তা আমার মাথায় এসেছিল। এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি বাবা মার পা ধরে কেঁদেছি। সেদিন জাকব ভাই না থাকলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হতো। আর কিসের বাচ্চা বাচ্চা করছে বলো তো? কোন বাচ্চা যার দায়িত্ব তুমি নিতে চাওনি? কাপুরুষের মতো দায়িত্ব নেবার ভয় তাকে মেরে ফেলতে চেয়েছিলে, সেই বাচ্চা দোহাই দিচ্ছ? তুমি আদৌ জানো আমার প্রেগন্যান্সির অবস্থা কেমন ছিল? বাচ্চাটা আদৌ কতটুকু বেড়েছে? আমার শরীরের পজিশন কেমন? না, তুমি জানো না। জাকব ভাইকে জিজ্ঞেস করে দেখো, সেটা বলতে পারবে বেবি দিনে কতটুকু নড়াচড়া করে। সে বাবা না হয়েও বাবার সকল দায়িত্ব পূরণ করেছে। যে সময়টা আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন সেই মানুষটা আমার পাশে ছিল, আমার ঢাল হয়ে। আমাদের কুকুরতে সম্পূর্ণ দায়টা নিজের নামে চালিয়েছে। আমি কেউ যেন আঘাত না করে সেজন্য আমার সামনে তাকে পেয়েছি। আর কি বলে কাগজের সম্পর্ক? হ্যাঁ, আমাদের মাঝে সম্পর্কটা কাগজে, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমার ভাবনার খেলা করে তার বসবাস। আজ তোমার কথা শুনে তোমার প্রতি করুণা হচ্ছে, কিন্তু তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়নি। আমি তোমার কাছে ফিরবো না। এই কাগজের সম্পর্ক আমার সারা জীবনের অস্তিত্ব। এতদিন তুমি আমার কাছে যা চেয়েছো আমি দিয়েছি, আজ আমি চাচ্ছি। আমি তোমার থেকে মুক্তি চাচ্ছি। আমার বাচ্চা, আমাকে মুক্তি দাও। আর কখনো আমার সামনে কোনো অহেতুক আবদার করো না, আমি রাখতে পারবো না। আরেকটা কথা, জাকব ভাই যদি আমার জীবনে নাও থাকতো তাও আমি তোমার কাছে ফিরতাম না। যদি কোনোদিন জাকব ভাই আমাকে ফিরিয়ে দিতে চায় আর আমার যাওয়ার কোনো জায়গা না থাকে, আমি আর আমার বাচ্চা মরে যাবো, তাও তোমার কাছে ফিরবো না। আমি বলি কি, তুমি এবার কাউকে সত্যি ভালোবাসার চেষ্টা করো, দেখবে সুখে হবে। আসি ইউনো। ইউনোর কোনো উত্তরের অপেক্ষা না করে হাঁটা দিল তে। আজ মন থেকে একটা ভার নেমে গেছে। বেশ ফুরফুরে লাগছে মনটা। কিন্তু যখনই ভাবছে জাঙ্কুক তাকে ইউনোর কাছে ফিরিয়ে দিতে রাজি হয়েছে, তার কাছে শুধু কাগজের স্ত্রী হয়ে থেকে গেল তে। কেন জোর করলো না সে? কেন ইউনোকে এই সুযোগটা দিল জাঙ্কুক? এটা ভাবতেই মনটা কালো মেঘের মতো দুঃখগুলো ভর করেছে। এদিকে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে ইউনো। বুকটা যেন ফেটে যাচ্ছে। আজ নিজের কর্মকাণ্ড তাকে তের কাছ থেকে এতটা দূরে করে দিয়েছে। চোখ ঝাপসা হয়ে আসছে। এক নজরে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে সে। তে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। হাঁটু গেড়ে সেখানে বসেই দেখছে সে। বুক থেকে শুধু দীর্ঘশ্বাস বেরোলো। পার্কের বাইরে গাড়িতে বসে রয়েছে জাঙ্কুক। মন আর মস্তিষ্কের যুদ্ধে মস্তিষ্ক হেরে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ছুটে যাবে তের কাছে, ছুটে যেয়ে তেকে টেনে নিজের কাছে নিয়ে আসবে। কিন্তু পরক্ষণে মনে হচ্ছে তে এখনো তাকে ফোন দেয়নি। তবে কি তে ইউনোকে মেনে নিয়েছে? ইউনোকে সে এত ভালোবাসতো? জাঙ্কুক তো তার কাছে শুধু একটা বট বৃক্ষের নাই, সে তো জাঙ্কুককে ভালোবাসে না। আর এই সম্পর্কটা তো শুধুমাত্র কাগজের। কাগজের সম্পর্ক কি আদৌ সত্যিকারের সম্পর্কের ন্যায় হয়? কৃতজ্ঞতা কখনো ভালোবাসা হতে পারে না। সূর্যাস্তের সময় হয়ে এসেছে। এখনো যেহেতু তে ফোন দেয়নি, তবে এখানে দাঁড়িয়ে থাকার মানেই হয় না। না জানি কত মানবাভিমানের অবসান ঘটেছে। বুকে হাজারো ছুরির আঘাত হচ্ছে জাঙ্কুকে। চোখ মুখ মুছে গাড়ি স্টার্ট দিবে, তখন মোবাইলটি বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে ইউনোর নাম্বারটা উঠে রয়েছে। বুকে একরকম চিনচিনে ব্যথা করে উঠলো জাঙ্কুকের। হেরে গেছে সে। অবশ্য সে তো যুদ্ধ করেইনি। এখানে যুদ্ধ করবে বা কিভাবে? তে তো কখনো তার ছিলই না। যার আমানত তার কাছে ফিরে গেছে তে। এটাই তো হবার ছিল।
ফোনটি রিসিভ করে কাপা স্বরে হ্যালো বলতেই অপর পাশ থেকে তার কানে আসে, আপনি জিতে গেছেন জাঙ্কুক। আপনি যুদ্ধ না করেও জিতে গেছেন, আর আমি যুদ্ধ করেও হেরে গেলাম। মানেটা স্পষ্ট, তে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তে এখন আমাকে ভালোবাসে, কিন্তু এই 6 মাসে ওর মন ভাবনা থেকে এভাবে মুছে যাব, অবশ্য সেখানে আমার দোষই বেশি। আজ আমার নিজের কাজের জন্যই আমার প্রতি তার ভালোবাসাটা একেবারে মিলন হয়ে গেছে, আর আপনার নামটা পার্মানেন্ট ভাবে খোদাই হয়ে গেছে। আমি আর আপনাদের জীবনে বাধা হতে চাই না, তবে একটা আবদার, ওদের দেখে রাখবেন প্লিজ। কে হয়তো মুখ ফুটে কখনোই আপনাকে কিছু বলবে না, তাই হয়তো আপনাকে তার মনের কথাটা বলা হয়ে ওঠেনি। আপনি কখনো ওর হাতটা ছাড়বেন না প্লিজ। আমি ওর যোগ্য নই, তাই তো সে আমাকে ফিরিয়ে দিয়েছে। আর যে আসছে তাকে কখনো বুঝতে দিবেন না যে আপনার সাথে তার রক্তের সম্পর্ক নেই। যদিও আপনাকে বলতে হবে না, তবুও আপনার মনে যে দোটানার বীজ আমি বুনেছিলাম সেটাকে গোড়া থেকে উপড়ে ফেলুন। আমি কখনো কোনো আবদার নিয়ে আপনাদের কাছে আসবো না। আমার শুভকামনা রইল আপনাদের জন্য। আর একটা কথা, কাগজের সম্পর্কটা কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তব সম্পর্কে পরিণত করুন। রাখছি। ইউনার গলা ধরে এসেছে, আর কোনো কথা বলতে পারছে না। ফোনটা রেখে দিল সে। জাঙ্কুকের উত্তরের অপেক্ষা করলো না, নিজের কথাগুলো বলে রেখে দিল সে। ইউনার কথাগুলো শুনে মনের সব কালো মেঘগুলো যেন নিমিষেই সরে গিয়েছে জাঙ্কুকে। তারই রয়েছে, তে তাকে ভালোবাসে, সে তাকে ছেড়ে যায়নি। তার প্রিন্সেসও তার কাছেই থাকবে। মরা মনটা নিমিষে জীবিত হয়ে উঠেছে। সে ভেবেছিল আবার অন্ধকার জীবনে ফিরে যেতে হবে তাকে, শূন্যতা তাকে গ্রাস করে নিবে, কিন্তু তে সকল ভাবনা মিথ্যে প্রমাণ করে তার বেরং জীবনকে আবার রঙিন করে দিল। কিন্তু তে তাকে ফোন দিল না কেন? সে কোথায় আছে? ছুটতে ছুটতে পার্কে গেল জাঙ্কুক। রীতিমতো পাগলের মতো খুঁজতে থাকে তেকে। তবে কি তে তার উপর অভিমান করেছে? একবার কি তেকে আগে থেকে জানিয়ে রাখা উচিত ছিল? তে তো তাকে ভালোবাসে, তাহলে কেন তার কাছে ফিরে আসলো না? তের ফোনটা অফ।